আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করতেছি প্রস্থোডন্টিক্স দিয়ে। প্রস্থোডন্টিক্স এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু কমপ্লিট ডেন্চার। তো আমরা যেকোনো চ্যাপ্টার পড়ার আগে তার ডেফিনেশন পড়ার চেষ্টা করি। তো আমরা দেখি এখানে ডেফিনেশনে কি বলা আছে কমপ্লিট ডেন্চারে। Complete denture defined as a dental prosthesis which replaces the interdentition and associated structure of the maxilla and mandible. একটা ডেন্টাল প্রস্থেসিস যেটা রিপ্লেস করবে কাকে পুরা ইন্টারডেন্টিশন এবং তার সাথে যে অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার অফ দ্য ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল পুরা মুখের যে স্ট্রাকচার আছে ম্যাক্সিলা ম্যান্ডিবল সহ এবং পুরা ইন্টারডেন্টিশন এটাকে রিপ্লেস করবে যে প্রস্থেসিস বা যে জিনিসটা সেটাকে আমরা বলতেছি কমপ্লিট ডেন্চার। নর্মালি আমরা এটা ইডেন্টুলাস পেশেন্ট যারা আছে তাদের মুখে ইউজ করি এই কমপ্লিট ডেন্চার। তো কমপ্লিট ডেন্চার টু টাইপসের হয়, একটা হচ্ছে রিমুভেবল কমপ্লিট ডেন্চার আর একটা ফিক্সড কমপ্লিট ডেন্চার। তাহলে কমপ্লিট ডেন্টাল ডেফিনেশন আমরা বুঝছি একটা ডেন্টাল প্রস্থেসিস যেটা রিপ্লেস করবে কাকে পুরা ইন্টায়ার ডেন্টিশন এবং তার সাথে অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার অফ ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল। বলতে গেলে পুরো মুখের যে স্ট্রাকচার গুলো আছে সবগুলোকে রিপ্লেস করতেছে কমপ্লিট ডেন্চার। আচ্ছা, এরপরে আমাদের লাগবে একটা কমপ্লিট ডেন্চারের ফাংশন। অ্যাকচুয়ালি আমরা কেন কমপ্লিট ডেন্চার ইউজ করব? কমপ্লিট ডেন্চার আমরা ইউজ করব তিনটার কারণে। একটা হচ্ছে এই আমাদের সুন্দর একটা অ্যাস্থেটিক্স দিবে, একটা মাস্টিকেশন আমরা করতে পারবো এর জন্য, এবং ফোনেটিক্স আমরা কথা বলতে পারবো ভালোভাবে এর জন্য। এই তিনটা হচ্ছে কমপ্লিট ডেন্চারের মেন ফাংশন। এখন কমপ্লিট ডেন্চারের তিনটা সারফেসও আছে, তিনটা তার ফাংশন এবং তিনটা তার সারফেক্স। সারফেস গুলো কি বলা আছে? ইমপ্রেশন সারফেস, পলিশড সারফেস আর হচ্ছে অক্লুজাল সারফেস। ইমপ্রেশন সারফেস, পলিশড সারফেস, অক্লুজাল সারফেস। আচ্ছা, তাহলে ইমপ্রেশন সারফেসের মধ্যেই বলা আছে যে আমরা নর্মালি নাম শুনেও বুঝতেছি যে এই সারফেসটা আমাদের হয়তো কোনোভাবে ইমপ্রেশনে হেল্প করবে। তো এই সারফেসটা কার সাথে কন্ট্যাক্টে থাকবে? কন্ট্যাক্টে থাকবে হচ্ছে টিস্যুর সাথে। ওরাল যে টিস্যু গুলো আছে সেই টিস্যুর সাথে এই কন্ট্যাক্টে থাকবে হচ্ছে ইমপ্রেশন সারফেস। এই সারফেসটা একটা নেগেটিভ রেপ্লিকা অফ দ্য টিস্যু। তো স্বাভাবিক আমরা যেহেতু ইমপ্রেশন সারফেস দিয়ে ইমপ্রেশন নিব এবং ইমপ্রেশন সারফেস যেহেতু টিস্যুর সাথে কন্ট্যাক্টে থাকে, তাহলে এ কার রেপ্লিকা হবে, কার ছাঁচ তৈরি করবে? অবশ্যই টিস্যুর নেগেটিভ রেপ্লিকা তৈরি করবে। এখন এটা বানাতে যায় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইট শুড বি ফ্রি অফ ভয়েডস। এটার মধ্যে যেন কোনো ভয়েড না থাকে এবং এর মধ্যে যেন কোনো দানা দানা বা নডুলার কোনো জিনিস যেন না থাকে। কেন যদি থাকে তাহলে কি হবে? থাকলে টিস্যু ইনজুরি হবে। সোজা কথা হচ্ছে এটা। এরপরে আস্তে আস্তে আমাদের আরেকটা সারফেস যেটার নাম হচ্ছে পলিশ সারফেস। এখন পলিশ সারফেস নাম শুনেও বোঝা যাচ্ছে যে এটা একটা পার্ট অফ দ্য ডেঞ্চার বেস হবে, হুইচ ইজ ইউজুয়ালি পলিশড হবে বেশি। এখন কথা হচ্ছে যে এই সাবজেক্ট এই সরি এই সারফেসটা কেন আমাদের ওয়েল পলিশড হচ্ছে? এই পলিশ সারফেসটা ওয়েল পলিশড হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে যেন আমরা অ্যাভয়েড কালেকশন অফ ফুড ডেব্রিস করতে পারি। আমরা যখন একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, আমরা যখন তাকে তার কমপ্লিট ডেঞ্চার মুখের মধ্যে বসায় দিব, তার পলিশ সারফেসটা যদি ওয়েল পলিশড না থাকে তাহলে সে যখন খাবার খাবে এরপরে এই যে ওয়েল মানে পলিশড না হওয়ার জন্য খাবারগুলো এখানে আটকে যাবে। তো খাবারগুলো যদি এখানে আটকে যায় তাহলে সেখান থেকে পরবর্তীতে সমস্যা তৈরি হবে। দ্যাটস ওয়াই আমরা এই যে সারফেসটাকে ওয়েল পলিশড এবং স্মুথ করে দেব যাতে ফুড ডেব্রিস এখানে কোনোভাবেই কালেকশন হইতে না পারে। এটাই বলা আছে, দি সারফেস শুড বি ওয়েল পলিশড অ্যান্ড স্মুথ টু অ্যাভয়েড কালেকশন অফ ফুড ডেব্রিস। তাহলে হোয়াই ওয়েল পলিশড? বিকজ টু অ্যাভয়েড কালেকশন অফ ফুড ডেব্রিস। আচ্ছা, আর অক্লুজাল সারফেস। অক্লুজাল সারফেস তো আমরা জানি যে এখানে টিপ থাকবে, এখানে ডেন্টিশনটা পুরোটাই এখানে অক্লুজালি প্লেসড থাকবে এবং এটা কি করবে? স্বাভাবিক অক্লুজাল সারফেস আমাদের কি করতে পারে? যেহেতু দাঁত আছে সে মাস্টিকেশনে হেল্প করতে পারে। তাহলে তিনটা সারফেসের যদি আমরা একটু ফিগার দেখার চেষ্টা করি, ফার্স্ট হচ্ছে আমাদের ইমপ্রেশন সারফেস। ইমপ্রেশন সারফেস ভিতরে থাকবে, আর এরপরে যে সামনে আমরা যে পলিশড ওয়েল পলিশড একটা সারফেস দেখতে পাচ্ছি, এই যে ওয়েল পলিশড একটা সারফেস সেটাকে আমরা বলতেছি পলিশড সারফেস। এই যে ওয়েল পলিশড একটা সারফেস, এটা লিঙ্গুয়ালি ওয়েল পলিশড একটা সারফেস, এটাকে আমরা বলতেছি পলিশড সারফেস। আর অক্লুজাল তো আমরা জানি যেখানে টিথ স্ট্রাকচার বা ডেন্টিশন আছে সেটাকে আমরা অক্লুজাল সারফেস বলতেছি, এটাতে ডেন্টিশন আছে। ওকে, তাহলে আমাদের সারফেস ক্লিয়ার। এরপরে আমাদের আসবে পার্টস অফ কমপ্লিট ডেঞ্চার। তা আমাদের পার্টস অফ কমপ্লিট ডেঞ্চার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো নর্মালি একটা ডেঞ্চারের চারটা রকম পার্ট পাওয়া যায়: ডেঞ্চার বেস, ডেঞ্চার ফ্ল্যাঞ্জ, ডেঞ্চার বর্ডার, ডেঞ্চার টিথ। ডেঞ্চার বেস তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক রিটেন কোশ্চেন আসছে। তো কিভাবে আসছে আমি কোশ্চেন গুলো বলে দেবো একটু পরে। তো আমরা আসি ডেঞ্চার বেস।
তো ডেঞ্চার বেস অ্যাকচুয়ালি কি? ডেঞ্চার বেসে কথা বলা আছে দ্য পার্ট অফ এ ডেঞ্চার হুইচ রেস্ট অন দ্য ওরাল মিকোসা এন্ড টু হুইচ দ্য টিথ আর অ্যাটাচড। একটা ডেঞ্চারের পার্ট হচ্ছে ডেঞ্চার বেস, সেটা কোথায় থাকে? সেটা থাকে ওরাল মিকোসার মধ্যে অবস্থান করে এবং যার সাথে দাঁতগুলো অ্যাটাচড হয়ে থাকে সেটাকে আমরা বলতেছি ডেঞ্চার বেস। তো ডেঞ্চার বেস আমাদের ডেঞ্চার বেসের ছবিও আছে। এই যে এই যে এটা হচ্ছে ডেঞ্চার বেস পুরাটাই। এটা হচ্ছে ডেঞ্চার বেস, এটা হচ্ছে ম্যাক্সিলার ডেঞ্চার বেস, এটা হচ্ছে ম্যান্ডিবুলার ডেঞ্চার বেস। আর এই পুরাটাকে আমরা যে অ্যাক্রাইলিক ডেঞ্চার বেস বলতেছি, আমরা এগুলা পড়বো এখন। তো এটাও ডেঞ্চার বেস, এটাও ডেঞ্চার বেস। আমি আবারও বুঝিয়ে দিলাম, ছবি দেখাই দিলাম একবার। তো আবার পড়ি আমরা এখন কি বলা আছে, দ্য পার্ট অফ এ ডেঞ্চার হুইচ রেস্ট অন দা ওরাল মিকোসা। এই পুরো জিনিসটা আমরা ইডেন্টাল পেশেন্টের মুখের মধ্যে প্লেস করে দিব। পুরো জিনিসটা আমি ইডেন্টাল মুখের মধ্যে পেস্ট করে প্লেসড করে দিব। যদি আমরা প্লেসড করে দেই তাহলে আমাদের কি হবে? এইটা একটা ফাউন্ডেশন তৈরি করতেছে, তাই না? তাহলে এই ডেঞ্জার বেসটা একটা ফাউন্ডেশন তৈরি করতেছে। কিসের ফাউন্ডেশন তৈরি করতেছে? যে যেন এই যে মুখের মধ্যে যত রকম প্রেসার আমার আসবে, যত রকম লোড আমার আসবে, সেটা অক্লুজাল লোড হোক বা অন্য কোনো প্রেসার হোক, সেই প্রেসারটাকে সে সমানভাবে ডিস্ট্রিবিউট করে প্রত্যেকটা এরিয়াতে ছড়াই দিবে। এটাই হচ্ছে ডেঞ্চার বেসের ফাংশন। এটাই বলা আছে যে ইট হেল্পস টু ডিস্ট্রিবিউট এন্ড ট্রান্সমিট অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য ডেঞ্চার। ডেঞ্চারের মধ্যে যত রকম ফোর্স আছে সেই ফোর্সটাকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিবে মুখের মধ্যে। যেটা আমরা পুরো একদম ওয়েল অকুপাইড করে রেখে দিয়েছি, তাহলে আমরা কি করতেছি? পুরো লোডটাকে সমান ভাগে ভাগ করে দিচ্ছে। এবং এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যে এই যে ডেঞ্চার বেসটা, সেই ডেঞ্চার বেসটা রিটেনশন দিবে। নেচারটা রিটেনশন দিবে। যে রিটেনশন মানে কি? কোনো কিছু ধরে রাখার ক্ষমতা, কোনো কিছু ধরে আছে, আটকে আছে, এরকম একটা রাখার ক্ষমতাকে আমরা বলতেছি রিটেনশন। এখন এই যে ডেঞ্চার বেস, ডেঞ্চার বেস তৈরি হয় দুই রকম জিনিস দিয়ে, দুই রকম ম্যাটেরিয়াল দিয়ে। একটা হচ্ছে অ্যাক্রাইলিক ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে মেটাল ম্যাটেরিয়াল। অ্যাক্রাইলিক একটা, মেটাল একটা। তার মধ্যে সবচেয়ে বেশি আমরা ইউজ করি অ্যাক্রাইলিক। এখন অ্যাক্রাইলিক বেশি ইউজ করার কিছু কারণ আছে। আবার এই অ্যাক্রাইলিকের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। আবার মেটালও আমরা কিছু অ্যাডভান্টেজ পাবো, কিছু ডিসঅ্যাডভান্টেজ পাবো। এগুলোই কোশ্চেন গুলো বারবার আসছে পরীক্ষায় এবং আমরা এগুলো খুব ভালো মতো পড়ার চেষ্টা করব। তাহলে আমরা যদি দেখি অ্যাক্রাইলিক রেজিন ডেঞ্চার বেস, এখানে বললাম একটু আগেও যেটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড। আচ্ছা, এটা কেন এত বেশি কমন? কারণ এটা হচ্ছে ইজি টু ফ্যাব্রিকেট, এটা বানানো অনেক সোজা, এটা ইকোনমিক্যাল। শুধু পাউডার, পলিমার আর লিকুইড মনোমার লাগলেই দিয়েই এটা আমি বানাইতে পারতেছি। এরপরে এর কিছু, এইটা ছাড়াও কিছু অ্যাডভান্টেজ আছে, যেটা একটা ট্রান্সলুসেন্ট পিঙ্ক কালার আছে, যেটা হচ্ছে ওয়েল অ্যাডজাস্টেড হবে অ্যাস্থেটিক্স এর জন্য, ভালো হবে। তারপরে যদি একটা কথা বলি, যেখানে বলা আছে যে দিস ডেঞ্জার ক্যান বি ইজিলি রিবেস্ট এন্ড রিলাইন্ড। এটা আমি ইচ্ছা মতো পরবর্তীতে চাইলেও ফিউচারেও আমি এটাকে রিবেস্ট করতে পারবো, রিলাইন করতে পারবো, মানে আবার আমি এটাকে মডিফাই বা কাস্টমাইজেশন করে কাজ করতে পারবো। আর তারপরে কি বলা আছে? ইট ইজ অলসো অ্যাভেলেবল ইন ভেরিয়াস পিগমেন্টেড কালার্স। তো একই কথা, কালার্স যেহেতু এর বেশি দেওয়া আছে, ভেরিয়াস কালারে পাওয়া যায়, তাহলে এটা অ্যাস্থেটিক্স এর জন্য আমার হেল্প করবে। আচ্ছা, দি ম্যাটেরিয়াল ইজ কোয়াইট স্ট্রং এন্ড ক্যান উইথস্ট্যান্ড নরমাল অক্লুজাল ফোর্স। এই লাইনটা একটু ভালো মতো খেয়াল করবো আমরা। ক্যান উইথস্ট্যান্ড নরমাল বলা আছে, যে একটা নরমাল অক্লুজাল ফোর্সকে সে কিন্তু ভালো মতো উইথস্ট্যান্ড করতে পারে। বাট যদি এটা নরমাল থেকে বেশি হয়ে যায়, তখন কি সে পারবে? না, তখন সে পারবে না। এটাই হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। এটাই তার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। দেখেন কি বলা আছে, ডিসঅ্যাডভান্টেজে বলা আছে ইট ক্যান নট বি ইউজড ইন থিন সেকশন। এমনিতে সে নরমাল অক্লুজাল ফোর্সটা লিড করতে পারতেছে, কিন্তু যখন সেটা আরো থিন করে আমরা বানাবো, মোটা জায়গাটা আরো থিন করে দিব, তখন কি সে নরমালটা লোডটা নিতে পারবে? না, তখন সে নরমাল লোডটা নিতে পারবে না। এই জন্য বলছে থিন সেকশনের জন্য এটা পারফেক্ট না। আচ্ছা, ইট ডাজ নট ট্রান্সমিট এনি হিট। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এ কোনো রকমের হিট ট্রান্সমিট করবে না। আসলে আহ এই কি করবে না, আমরা যদি একটা পেশেন্ট যদি গরম একটা খাবার খায়, একটা পেশেন্ট গরম একটা জিনিস খাইলো, সেই জিনিসটা কি হচ্ছে, সে পেশেন্টটা বুঝতেই পারবে না সহজে যে আমি একটা গরম জিনিস খাচ্ছি। হিটটা ট্রান্সফার হবে না, পুরো মুখে ব্যালেন্সড হবে না। আমরা যেমন চা খেতে গেলে যেমন পুরো মুখে ব্যালেন্সড একটা গরম পাই, ঠিক তেমন এই পেশেন্টটা যদি অ্যাক্রাইলিক রেজিন ডেঞ্চার বেসে পেশেন্টটা খাইতে যায়, তাহলে কিন্তু সে হচ্ছে আর হচ্ছে কি পাবে না, সে ওই হিটটা ঠিক মতো বুঝতে পারবে না, হিটটা ঠিক মতো তার ট্রান্সফার হবে না। আচ্ছা, এখন আমরা যদি মেটাল ডেঞ্চার বেস ইউজ করি, সেজন্য আমরা কি করতে পারি? সেজন্য আমরা মেটাল ডেঞ্চার বেস করতে পারি। মেটাল ডেঞ্চার বেসের কিছু অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজ হচ্ছে যে ম্যান্ডিবুলার ডেঞ্চারস আর হেভিয়ার, নিচের দিকে যে ডেঞ্চারটা থাকে সেটা হেভিয়ার। তার যেটা ভারী অনেক, তাহলে সেটা রিটেনশন
এবং স্টেবিলিটি, এই দুইটাও অনেক বেশি ইমপ্রুভড। আচ্ছা, ইমপ্রুভড থার্মাল কন্ডাক্টিভিটি গিভস গুড সেন্সরি ইন্টারপ্রিটেশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। যে যদি আমরা দেখি যে এদের যে থার্মাল কন্ডাক্টিভিটি হবে, মেটাল, যেহেতু মেটাল আমরা জানি মেটাল হচ্ছে হিট খুব সুন্দরভাবে কন্ডাক্ট করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। তাহলে মেটাল যদি আমরা ইউজ করি তাহলে পেশেন্ট গরম খাইলে খুব সুন্দর একটা অনুভূতি পাবে, যেটা আমরা নর্মাল আমাদের মুখের মধ্যে আমরা যেটা পাই। আর যেটা যদি অ্যাক্রাইলিক বেস দিয়ে আমরা যখন তৈরি করতেছি, অ্যাক্রাইলিক রেজিন দিয়ে, তখন কিন্তু আমরা সেটা পাচ্ছি না, তাই না? তাহলে এখানে কিন্তু পেশেন্ট সেই হিটের যে প্রপিওসেপশনটা, সেটা কিন্তু সে পাবে। আচ্ছা, দে আর স্ট্রং ইভেন ইন থিন সেকশন, এটা যেহেতু মেটাল দিয়ে তৈরি, তাহলে এদের থিন নিয়ে আসলে মানে স্ট্রংনেস নিয়ে আসলে কোশ্চেন করার কোনো মানেই হয় না। যে এরা মেটাল নেচার বেস, তার মানে এটা স্বাভাবিকভাবে খুবই বেশি স্ট্রং হবে। ডিসঅ্যাডভান্টেজ এদের কি দেওয়া আছে? স্বাভাবিক মেটাল, মেটালের মধ্যে দেখেন নাম কি কি দেওয়া আছে, গোল্ড, গোল্ড অ্যালয়েজ। তাহলে আমরা চিন্তাই করতে পারি যে এটা অবশ্যই মোর এক্সপেন্সিভ হচ্ছে, এটা বানাইতে অনেক বেশি টাইম লাগতেছে, রিকোয়ার রিফ্র্যাক্টরি কাস্ট মেটেরিয়াল, অন্য আরো আলাদা কাস্ট ম্যাটেরিয়াল লাগতেছে রিফ্র্যাক্টরি, ডিফিকাল্ট টু ফ্যাব্রিক, এটা বানানো কষ্টসাধ্য, ক্যান নট বি রিবেস্ট, এবং এটা একবার বানানোর পরে আর কখনো এটাকে আমরা রিবেস্ট বা রিলাইন এগুলো আমরা করতে পারবো না। তাহলে দেখেন এখান থেকে কি কি কোশ্চেন আসছে যদি আমরা একটু খেয়াল করি। এখান থেকে ফার্স্ট আসছে অ্যাক্রাইলিক ডেঞ্চার বেসের ক্লাসিফিকেশন, ডেঞ্চার বেস কি কি দিয়ে তৈরি, এবং এরপরে কোশ্চেন আসছে যে আমরা কোন ডেঞ্চার বেসের মধ্যে কোন ম্যাটেরিয়ালটা সবচেয়ে বেশি ইউজ করি এবং কেন করি। তার মানে কেন করি মানে কি, অ্যাক্রাইলিক রেজিন ডেঞ্চার বেসের অ্যাডভান্টেজ গুলো চাইছে। আচ্ছা, তারপরে আমরা বলছি এটা ডিসঅ্যাডভান্টেজ কি অ্যাক্রাইলিক রেজিন ডেঞ্চার বেসের, সেটাও আমরা পড়ছি ডিসঅ্যাডভান্টেজ। এরপরে আমরা যে মেটাল ডেঞ্চার বেসের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়ছি। তাহলে আমার যদি কোশ্চেন আসে যে অ্যাক্রাইলিক রেজিন ডেঞ্চার বেস আর মেটাল ডেঞ্চার বেসের মধ্যে ডিফারেন্স, আমরা ইনশাল্লাহ সেটাও পারবো। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি ডেঞ্চার ফ্লেঞ্জে। তো ডেঞ্চার ফ্লেঞ্জের মধ্যে বলা আছে, ডেঞ্চার ফ্লেঞ্জ কি, ডেঞ্চার ফ্লেঞ্জ ইনক্লুড প্রোভাইডিং পেরিফেরাল সিল, পেরিফেরাল সিল মেনটেন করবে এবং হরিজন্টাল স্টেবিলিটি দিবে। ডেঞ্চার ফ্লেঞ্জ এটা ভার্টিক্যাল এক্সটেনশন হবে ডেঞ্চারের, ভার্টিক্যাল মানে নিচের দিকে নেমে যাবে, দেখাবো একটু পরেই। তো এই ডেঞ্চার ফ্লেঞ্জটা কি করবে, পেরিফেরাল সিল দিবে, চতুর্দিকের পেরিফেরাল সিলটা মেনটেন করবে ডেঞ্চারের, এবং হরিজন্টাল স্টেবিলিটি দিবে। হরিজন্টাল মানে লম্বালম্বি ভাবে একটা স্টেবিলিটি দিবে। আচ্ছা, এই ডেঞ্চার ফ্লেঞ্জ তিন রকমের হয়, একটা হচ্ছে ল্যাবিয়াল ফ্লেঞ্জ, একটা হচ্ছে বাক্কাল ফ্লেঞ্জ, আর একটা হচ্ছে লিঙ্গুয়াল ফ্লেঞ্জ। ল্যাবিয়াল ফ্লেঞ্জের মধ্যে একটা ভি শেপ নস থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ভাইবার জন্য। ল্যাবিয়াল ফ্লেঞ্জের মধ্যে একটা ভি শেপ নস থাকে, আমরা যখন অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক গুলো পড়বো তখন আমরা এই জিনিসগুলো আমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো ল্যাবিয়াল ফ্লেঞ্জ, বাক্কাল ফ্লেঞ্জ, লিঙ্গুয়াল ফ্লেঞ্জ। লিঙ্গুয়াল ফ্লেঞ্জ নাম শুনে বোঝা যাচ্ছে লিঙ্গুলা মানে টাং রিলেটেড, তার মানে এটা কোথায় হবে, এটা হচ্ছে ম্যান্ডিবলের মধ্যে হবে, এটা হচ্ছে ম্যান্ডিবুলার ডেঞ্চারের মধ্যে থাকবে। তাহলে আমরা এখন যদি একটু ফ্লেঞ্জ গুলা দেখার চেষ্টা করি, এই যে আমাদের আহ এটা হচ্ছে আমাদের ল্যাবিয়াল ফ্লেঞ্জ, এই যে, এই যে ঠিক ভি শেপ নোচ, এই যে ল্যাবিয়াল ফ্লেঞ্জে ভি শেপ নোচ। আচ্ছা, এখানে এটা হচ্ছে বাক্কাল ফ্লেঞ্জ, এই যে বাক্কাল ফ্লেঞ্জ, এবং এইটা হচ্ছে আমাদের লিঙ্গুয়াল ফ্লেঞ্জ। এই যে আমরা মনে হয় বুঝতে পারছি, আবার বলবো কি, এটা হচ্ছে ল্যাবিয়াল ফ্লেঞ্জ, এটা হচ্ছে এই যে ভি শেপ নচ যেটা পড়লাম ভাইবাতে ধরে, এটা হচ্ছে বাক্কাল ফ্লেঞ্জ, এবং এটা হচ্ছে লিঙ্গুয়াল ফ্লেঞ্জ। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আসছে, খুবই বারবারই আসছে কোশ্চেনটা, এই জন্য আমি এখানে 3 স্টার দিয়ে দিছি। তো কোশ্চেনটা হচ্ছে ডেঞ্চার বেস ম্যাটেরিয়ালের ক্লাসিফিকেশন, ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল ক্লাসিফিকেশন এবং আইডিয়াল প্রপার্টিস অফ ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল, এই দুইটা কোশ্চেনই বারবার আসছে। আমি দুইটা কোশ্চেনকেই এখানে আলাদা করে একটা অ্যাড করে দিছি নোটের মধ্যে। তো আমরা এই ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল এর ক্লাসিফিকেশন পড়ার আগে আমরা দুইটা জিনিস জানবো, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক কি, একটা হচ্ছে থার্মোসেট কি। তো থার্মোপ্লাস্টিক, আমরা যদি থার্মোপ্লাস্টিক নিয়ে আগে আলোচনা করি, তো থার্মোপ্লাস্টিক হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যেটা তাপ দিলে গলে যাবে বা নরম হবে, আবার যখন আমি তাকে থেকে তাপ সরাই নিব বা ঠান্ডা করব তখন সে আবার শক্ত হয়ে যাবে। তার মানে আপনি এটা আহ ইচ্ছা মতো সেটাকে নরম করতে পারতেছেন তাপ দিয়ে, আবার সেটাকে ঠান্ডা করে শক্ত করতে পারতেছেন, তাই না? আমরা এরকম কিন্তু একটা জিনিস পড়ছিলাম, তাই না, আমাদের ইয়াতে প্রস্তরন্টিক্সেই ইমপ্রেশন কম্পাউন্ড, এরকম একটা জিনিস, এটাকে আমরা বলা হচ্ছে থার্মোপ্লাস্টিক। আমরা যে অ্যাক্রাইলিক রেজিনটা পড়ছি সেই অ্যাক্রাইলিক রেজিনটাও কিন্তু এই থার্মোপ্লাস্টিকের মধ্যেই পড়তেছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে থার্মোসেট। থার্মোসেট কথাটা মানে হচ্ছে যেটা সেট হয়ে যাবে একদম, আপনি একবার তাপ দিবেন, একবার তাপ দেওয়ার পরপরই এটা হচ্ছে শক্ত হয়ে যাবে, এবং এটা হচ্ছে পার্মানেন্ট বা হচ্ছে স্থায়ী, এটাকে আপনি আর সরাইতে বা নড়াইতে বা অন্য কোনো আহ ইয়াতে নরম করতে
আপনি এটাকে ট্রান্সফর্ম করতে পারবেন না। এটা হচ্ছে থার্মোসেট। থার্মোসেট মানে কি, একবার তাপ দিয়ে আপনি গলায় ফেলতেছেন। থার্মোপ্লাস্টিক মানে কি, আপনি এটাকে প্রয়োজন অনুযায়ী গরম করে নরম করতে পারবেন, আবার প্রয়োজন অনুযায়ী ঠান্ডা করে শক্ত করতে পারবেন। আচ্ছা, এখন আমরা ক্লাসিফিকেশন চলে যাব। মেটালিক ম্যাটেরিয়ালস আমরা পড়ছি, গোল্ড এন্ড ইটস অ্যালয়, ক্রোবালকোমিয়াম অ্যালয়, স্টেনলেস স্টিল, অ্যালুমিনিয়াম, সিলভার, এগুলো হচ্ছে মেটালিকের মধ্যে আছে। নন মেটালিকের মধ্যে দুই রকম ভাগ আছে, ওই যে একটাই থার্মোপ্লাস্টিক, ইচ্ছা মতো গরম নরম, আর ঠান্ডা শক্ত। আর থার্মোসেট একবার তাপ দিলেই শক্ত হয়ে যাবে। সেগুলোর মধ্যে নাম দেওয়া আছে ভালকানাইট, ব্যাকেলাইট, ফেনল, আর থার্মোপ্লাস্টিক। এটা একটু ভালো মতো পড়বেন। অ্যাক্রাইলিক রেজিন, ভিনাইল রেজিন, সেলুলোজ ডেরিভেটিভস, এগুলোই আমরা নর্মালি বেশি ইউজ করে থাকি। দ্যাটস ওয়াই আমি এটা ভালো মতো পড়তে বলছি। আচ্ছা, আইডিয়াল প্রপার্টিস অফ ডেঞ্জার বেস ম্যাটেরিয়াল, আমরা কোন কোন জিনিসগুলোতে ডেঞ্জার বেস ম্যাটেরিয়াল তৈরি করবো, যার মধ্যে কি কি ফিচার থাকতে হবে, এটা ফার্স্ট কথা। আমরা একটু এটা সহজেই এটা জাস্ট একবার দেখলেই হয়ে যাবে। কিছুই না, ক্যাটাগরি হিসেবে ভাগ করা হয়েছে। সেটার থেকেও বড় কথা হচ্ছে যে কি কি দরকার। একটা হচ্ছে কি, ইজিলি ম্যানিপুলেবল, সুন্দরভাবে এটা বানানো যাবে, সহজভাবে বানানো যাবে। ক্যাপাবল অফ রিপেয়ারিং ইজিলি, এটাকে ভালো মতো রিপেয়ারও করা যাবে এবং সহজভাবে রিপেয়ার করা যাবে। লং শেলফ লাইফ, অনেকদিন ধরে থাকবে। এটা অবশ্যই রিসেম্বল ন্যাচারাল গাম টিস্যুস এর মতো দেখতে হইতে হবে। মাস্ট নট চেঞ্জ ইটস ফর্ম আন্ডার মাস্টিগেটরি প্রেসার, প্রেসার যখন পড়বে তখন যেন এর ফর্মটা যেন চেঞ্জ না করে। হার্ড সারফেস রেজিস্ট্যান্ট টু অ্যাব্রেশন, এটা যেন অ্যাব্রেশন রেজিস্ট্যান্স হয়, এটা যেন ঘষাঘষি বা যে কোনো ধরনের অ্যাব্রেশনকে রেজিস্ট্যান্স করতে পারে। আচ্ছা, এরপরে বলা হবে হাই মডুলাস অফ ইলাস্টিসিটি, প্রিভেন্ট ডিস্টরশন, এটা যে কোনো ধরনের ডিস্টরশন যেন প্রিভেন্ট করতে পারে, এটার এরকম একটা ফিচার থাকতে হবে। লো স্পেসিফিক গ্রাভিটি থাকতে হবে। হাই থার্মাল কন্ডাক্টিভিটি থাকতে হবে, যেটা বললাম যে হিটটাকে সুন্দরভাবে ট্রান্সপোর্ট করতে হবে, হিটটা যেন সুন্দরভাবে ট্রান্সফার হয়। এরপরে হচ্ছে যে ইমপারমিয়েবল টু ওরাল ফ্লুইডস, এর মধ্যে দিয়ে যেন ওরাল ফ্লুইড ভিতরে ঢুকে যেতে না পারে। ডাইমেনশনালি স্টেবল হইতে হবে, রেজিস্ট্যান্ট টু ওয়াটার অ্যাবজর্পশন, ওয়াটার যেন অ্যাবজর্ব না করে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ডেঞ্জার বেস ম্যাটেরিয়ালের আইডিয়াল কিছু প্রপার্টিস। এগুলো একবার পড়ে নিলেই আমরা ইনশাআল্লাহ এগুলো পরে পেরে যাব। আমরা এরপরে আহ, এই পেজটা রিপিট হয়ে গেছে, আমরা এরপরে চলে আসি। এখানে যদি আমরা একটু খেয়াল করি আবার ছবিগুলো, তো এই যে এটা এটা কোন ফ্ল্যাঞ্জ বলতে পারবেন কি কেউ? আমরা পড়ে এসেছি। এই যে এটা এটা হচ্ছে ল্যাবিয়াল ফ্ল্যাঞ্জ। এই যে ভি শেপ নচ আছে, ভি শেপ নচ দেখলে আমরা বুঝবো যেটা হচ্ছে ল্যাবিয়াল ফ্ল্যাঞ্জ। এই যে এখানে আমরা দেখতেছি এটা কি ফ্ল্যাঞ্জ, এটা হচ্ছে বাক্কাল ফ্ল্যাঞ্জ। এই যে বাক্কাল ফ্ল্যাঞ্জ। আচ্ছা, এই যে লিঙ্গুয়াল ফ্ল্যাঞ্জ, এই যে বলছে তো এখানে হচ্ছে লিঙ্গুয়াল ফ্ল্যাঞ্জ আছে, দেখাই দিছি আমি। যে যে ছবিগুলো লাগবে শুধু সেই সেই ছবিগুলোতে আমি মার্ক করে দিয়ে দিছি। আচ্ছা, এরপরে আমরা যে অক্লুজাল সারফেসের টিথ গুলো আছে, সেই টিথ গুলা বানাই আমরা অ্যাকচুয়ালি দুইটা জিনিস দিয়ে। সেই দুইটা জিনিসের টিথ গুলো এখানে দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাক্রাইলিক টিথ আর একটা হচ্ছে পোর্সেলিন টিথ। অ্যাক্রাইলিক টিথ আর একটা হচ্ছে পোর্সেলিন টিথ। আমরা এই দুটো জিনিস দিয়ে অ্যাকচুয়ালি দাঁতগুলো বানাই থাকি অক্লুজাল সারফেস। সরি। আচ্ছা, তাহলে আমরা এখন যদি এই দুটো ডিফারেন্স আমাদের পরীক্ষায় আসছে, তাহলে আমরা ডিফারেন্স যদি দেখি, একদিকে ডিফারেন্স গুলো দেখি। আগে যে অ্যাক্রাইলিকের কি হয়, পোর্সেলিনে কি হয়। অ্যাক্রাইলিকে আমরা দেখি যে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স অনেক কম। অ্যাব্রেশন, ঘর্ষণের যে প্রতিরোধ ক্ষমতা সেটা তার অনেক কম। আচ্ছা, এরপরে বলতেছে ডিফিকাল্ট টু ট্রিম বন্ডিং কেমিক্যাল, এর বন্ডিংটা হচ্ছে, এই যে বন্ডিংটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। আর যেটা পোর্সিলিন তার বন্ডিংটা হচ্ছে মেকানিক্যাল বন্ডিং। আচ্ছা, এরপরে বলছে স্টেইনিং, এটা ইজিলি স্টেইন, অ্যাক্রাইলিকের মধ্যে ইজিলি দাগ দাগ পড়ে যাবে অ্যাক্রাইলিকের মধ্যে। আর এই পোর্সিলিনে সহজে দাগ পড়ে না। পার্কুলেশন অ্যাবসেন্ট ইফ অ্যাক্রাইলিক ডেন্টার বেস ইজ ইউজড। পার্কুলেশন মানে কি? পার্কুলেশন মানে হচ্ছে এই যে দাঁতের ফাঁক দিয়ে যদি কোনো ওরাল ফ্লুইড বা স্যালাইভা বা কোনো জিনিস যদি ভিতরে ঢুকে যায়, এটাকে বলা হচ্ছে পার্কুলেশন। সেই পার্কুলেশনটা এখানে অ্যাবসেন্ট থাকবে অ্যাক্রাইলিকে, বাট পোর্সিলিনের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে পার্কুলেশন। এটা কিন্তু একটা নেগেটিভ জিনিস। পার্কুলেশন যদি এই দাঁতের ফাঁক দিয়ে ঢুকে যায়, ডেঞ্চার বেসের দাঁতের ফাঁক দিয়ে যদি পার্কুলেশনের ওই ফ্লুইডটা ঢুকে যায়, তাহলে কিন্তু সেখান থেকে আস্তে আস্তে পরবর্তীতে ইনফেকশন হইতে পারে। আর যেটা অ্যাক্রাইলিকের সেটা যদি না ঢোকে তাহলে কিন্তু ভালো, পার্কুলেশন কিন্তু না থাকাই ভালো। আচ্ছা, ক্লিকিং সাউন্ড এখানে অ্যাবসেন্ট, এখানে প্রেজেন্ট। এরপরে হচ্ছে ইজি অফ ফ্যাব্রিকেশন, ফ্যাব্রিকেশন করা অবশ্যই অ্যাক্রাইলিক অনেক ইজি, এবং পোর্সেলিনটা হচ্ছে ডিফিকাল্ট। ইজি অফ রিবেজিং, এটা ডিফিকাল্ট। ইজি টু রিমুভ পোর্সেলিন টিথ। এরপর হচ্ছে ট্রমা টু ডেঞ্চার, এটা হচ্ছে লেস, এবং এটা হচ্ছে মোর বিয়ারিং এরিয়া, বেশি বেশি বিয়ারিং এরিয়া প্রয়োজন। তাহলে আমি যদি এটার পুরোটার একটা সামারি করি, যে অ্যাক্রাইলিক দাঁত, যেটা অ্যাক্রাইলিক আমরা বলতেছি, সেটা ইউজ করা সোজা, সেটা কেমিক্যালি ডেঞ্জারাসের সাথে লেগে থাকে, সেটা খাওয়ার সময় কোনো ক্লিক টাইপের সাউন্ড করে না। দ্যাটস ওয়াই এগুলো বেশি ফেমাস।
কিন্তু এটার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। এটা খুব তাড়াতাড়ি স্টেইন হইতে পারে এবং এটার যে অ্যাব্রেশন, সেই অ্যাব্রেশন রেজিস্ট্যান্সটা হচ্ছে অনেক লো। তার মানে তাড়াতাড়ি অ্যাব্রেশন হইতে পারে। এখন পোর্সিলিনের আবার যদি আমি কথা বলি যে পোর্সিলিন কি বলতেছে, যে পোর্সিলিনে সহজে দাগ পড়েই না। পোর্সিলিনের মধ্যে এর ঘর্ষণ প্রতিরোধ মানে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স অনেক হাই। অ্যাব্রেশন এ অনেক ভালোভাবে সে সহ্য করতে পারে। কিন্তু এটা আবার বন্ড করা, এটা ইজি টু ফ্যাব্রিকেশন না। এটা বন্ড করাটা একটু হচ্ছে আমাদের জন্য কঠিন হয়ে যায়। আচ্ছা, আর যেহেতু এটা শক্ত, যেহেতু এটা শক্ত একটা জিনিস, তাই এগুলো উম, মাটির নিচে বেশি চাপ সৃষ্টি করে, যে কারণে এর জন্য বেশি বেয়ারিং এরিয়া প্রয়োজন হয়। তাহলে কি আমি আরেকবার জিনিস দুটোকে যদি আমরা একটু সামারি করি, যে পোর্সিলিনের কি হচ্ছে, পোর্সিলিনের মধ্যে কোনো রকমের দাগ পড়বে না। পোর্সিলিনের মধ্যে পোর্সিলিনের ঘর্ষণ প্রতিরোধ মানে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স অনেক বেশি, কিন্তু এগুলা বন্ড করা কিছুটা আমাদের জন্য কঠিন। এবং এটা খাওয়ার সময় কি হইতে পারে, ক্লিক টাইপের শব্দ করতে পারে। এবং এগুলো যেহেতু এটা শক্ত, তাহলে এরা মাটির নিচে যেহেতু বেশি চাপ সৃষ্টি করে, সেই জন্য এদের বেশি বিয়ারিং এরিয়া আমাদের দরকার হয়। আর বিপরীতে যদি আমরা অ্যাক্রাইলিক দেখি, তাহলে অ্যাক্রাইলিকে কি হচ্ছে, এটা ব্যবহার করা সোজা। এটা হচ্ছে কেমিক্যালি বন্ডেড থাকে। এটা হচ্ছে খাওয়ার সময় কোনো রকম ক্লিক সাউন্ড করে না। এবং এটা হচ্ছে জনপ্রিয়, এবং এটা সহজে দাগ পড়ে না এটার মধ্যে। সরি, এটা ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে হচ্ছে এটা সহজে দাগ পড়ে এটার মধ্যে। এবং সময় গড়ানোর সাথে সাথে আস্তে আস্তে যখন টাইম পাস হয়, এটার হচ্ছে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স যেহেতু কম, এটা হচ্ছে ক্ষয় হইতে শুরু করে। আমরা মনে হয় বুঝতে পারছি অ্যাক্রিলিক আর পোর্সেলেইনের পার্থক্য এখান থেকে। আর কি কোশ্চেন আছে আমরা একটু চেক করি। একটা শর্ট কোশ্চেন এখান থেকে আসে, একটা শর্ট কোশ্চেন এখান থেকে আসে। আচ্ছা, আমাকে একটু সময় দিবেন। ফার্স্ট আমাদের এইটা আগে যে একটু জানা উচিত যে আমরা কি পড়তেছি, এইটা আমাদের দরকার। যে অ্যাকচুয়ালি ফ্যাব্রিকেশন অফ কমপ্লিট ডেঞ্জার সবগুলো প্রসেস আলোচনা করা আছে এখানে। আমরা কি পুরাটার একটা বেসিকও না, একদমই প্রারম্ভিক একটা জিনিস জানবো, যে একটা কমপ্লিট ডেঞ্জার আমরা কিভাবে তৈরি করি, কিভাবে আমাদের একটা কমপ্লিট ডেঞ্জার তৈরি হয়, সেইটা আমরা আগে জানবো। এইটার পরবর্তীতে যতগুলো চ্যাপ্টারে ক্লাসগুলো নেওয়া হবে, সে প্রত্যেকটা চ্যাপ্টারে এই কমপ্লিট ডেঞ্জারের এক একটা স্টেপ ধরে 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 ক্লাসগুলো নেওয়া হবে। আমি মনে হয় বুঝাতে পারছি যে আমরা কি পড়বো এখন। তো ফার্স্ট কথা, আমরা এখানে ইন্ডিকেট করে রাখছি যে এটার কোশ্চেনটা হচ্ছে যে ফ্যাব্রিকেশন অফ কমপ্লিট ডেঞ্জার বা স্টেপস অফ কমপ্লিট ডেঞ্জার। অনেকগুলো স্টেপস আছে, আমি সোজাভাবে একটা আলোচনা করে দিচ্ছি। এটা আমরা ডিটেলস গুলো পরবর্তী লেকচার গুলোতে এটার উপরেই ভিত্তি করে ক্লাসগুলোকে সাজানো হয়েছে। তো ফার্স্ট ভিজিট প্রথম ভিজিটে আমাকে আগে পেশেন্টের কাছ থেকে কেস হিস্ট্রি নিতে হবে ভালো মতো। পেশেন্টকে ইভালুয়েশন করতে হবে, ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে, বোথ জেনারেল লো এবং লোকালো। রেডিওলজিক্যাল এক্সামিনেশন করতে হবে, এক্সামিনেশন অফ প্রিভিয়াস রেকর্ড করতে হবে, তার কোনো আলাদা কোনো হিস্ট্রি আছে কিনা, কোনো ড্রাগ হিস্ট্রি আছে কিনা, কোনো ড্রাগ এডিক্ট কিনা সে, বা কোনো এর আগে তার কোনো সার্জারি হয়েছে কিনা, তার কোনো সে কোনো ব্লিডিং ডিসঅর্ডারের ড্রাগ নেয় কিনা, সে কোনো অ্যান্টিপ্লেটলেটের কোনো ড্রাগ নিচ্ছে কিনা, এগুলো সবগুলো আমাদের জানতে হবে এই এক্সামিনেশন অফ প্রিভিয়াস রেকর্ড। এরপরে আমার ট্রে সিলেকশন করতে হবে, এরপরে প্রাইমারি ইমপ্রেশন নিব। প্রাইমারি ইমপ্রেশন নেওয়ার পরে আমি বিডিং বক্সিং করব, ব্লকিং আউট দা আন্ডারকাটস করব, স্পেস অ্যাডাপ্ট করব মডেলিং ওয়ার্কস দিয়ে, এবং কাস্টম ট্রে আমি একটা বানায় ফেলবো। কাস্টম ট্রে বানায় ফেলার পর সেকেন্ড ভিজিটে আমি কি করব, বর্ডার মোল্ডিং করব। সেকেন্ডারি ইমপ্রেশন আবার একটা নিব, সেটা নিব আমরা মেটালিক অক্সাইড পেস্ট বা পলিফিনাইলসেন দিয়ে। এরপরে আমরা আবার ওই সেম এই কাজটাই করব, যেহেতু আমরা সেকেন্ডারি ইমপ্রেশন নিছি। প্রথম ইমপ্রেশন নেওয়ার পরে আমরা এই কাজগুলো করছি, সেকেন্ড ইমপ্রেশন নেওয়ার পরে আমরা এই কাজগুলো করব: বিডিং বক্সিং, pouring the master cast, blocking the undercuts, fabrication of temporary danger, fabrication of occlusal rim। এইখানে আমরা একটা occlusal rim বানাবো, যেটা আমরা এখানে বানাইনি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে রেকর্ডিং ভার্টিক্যাল এন্ড সেন্ট্রিক জ রিলেশন, ইন্টারঅক্লুজাল রেকর্ড অবটেইনড। এরপরে আমরা আর্টিকুলেশন এন্ড টিচ সেটিং করব। তারপরে আমরা ট্রাইন করব পেশেন্টের মুখে যে পেশেন্ট ঠিক আছে কিনা। এরপরে আমরা ওয়ার্কশপ করব, প্রসেসিং ডেঞ্জার করব, ফিনিশিং ডেঞ্জার, এবং এরপরে আমরা ডেঞ্জার ইনসার্শন করে 1 সপ্তাহ পরে আবার রিভিউ করব।
আমি জানি এটা হয়তো আপনারা অনেকেই বোঝেন নাই। এটা স্বাভাবিক। এটা আস্তে, আস্তে একটা স্টেজ করে যখন আমরা পড়াবো, তখন আপনারা জিনিসটা ইজিলি বুঝতে পারবেন। এখন একটা টোটাল আলোচনা করা হইছে যে কিভাবে পারফেক্ট টেন্সর বানানো হয়। আমি যদি একটু আ সহজভাবে বোঝানোর চেষ্টা করি, দেখেন এটাতে আপনাদের কোনো হেল্প হয় কিনা। তো ১ম স্টেপের মধ্যে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হিস্টরি অ্যান্ড এক্সাম। আমরা ১ম এ কি করব? পেশেন্টকে ইভালুয়েশন করব। ইভালুয়েশন কি করব? রেসিডুয়াল রিচ কতটুকু আছে, তাদের অ্যানাটমি কিভাবে আছে সেটা আমরা অ্যাসেস করব। আমরা এটা করব হচ্ছে ডায়াগনস্টিক মিরর বা এক্সপ্লোরার, এগুলো দিয়ে আমরা এই জিনিসটাকে হিস্টোরি আর এক্সাম আমরা কমপ্লিট করে ফেলবো। এরপরে আমরা কি করব? হ্যাঁ, সব ঠিকঠাক আছে, পেশেন্টের হিস্ট্রি নিছি, পেশেন্ট রেডি, পেশেন্ট করতে যাচ্ছে কমপ্লিট ডেঞ্চার, পেশেন্টের কোনো আলাদা কোনো এর আগের কোনো ব্যাকটেরিয়া হিস্ট্রি নাই, তার কোনো ড্রাগ হিস্ট্রি নাই, সে রেডি, রেডি টু আমাদের কমপ্লিট ডেঞ্চার প্রসেসের মধ্যে। এখন আমি প্রথমে একটা প্রাইমারি ইমপ্রেশন নিব। তো প্রাইমারি ইমপ্রেশন নেওয়ার জন্য আমাকে ট্রে সিলেক্ট করতে হবে। ট্রে সিলেক্ট করে আমি একটা প্রাইমারি ইমপ্রেশন নিলাম। প্রাইমারি ইমপ্রেশন করে আমি একটা প্রাইমারি কাস্ট তৈরি করলাম। এটার জন্য আমি কি দিয়ে ইমপ্রেশনটা নিব? এটা আমি নরমালি ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে নিই অথবা অ্যালজিনেট দিয়ে নিই। আচ্ছা, আমি যখন প্রাইমারি ইমপ্রেশন নিয়ে ফেললাম কম্পাউন্ড দিয়ে বা অ্যালজিনেট দিয়ে, এরপরে আমি কি করব? এরপরে আমি একটা কাস্টম ট্রে বানাবো এই ইমপ্রেশন ইয়াটা দিয়ে, ইমপ্রেশনটা দিয়ে। কাস্টম ট্রে বানাবো, প্রাইমারি কাস্টের উপর একটা স্পেশাল ট্রে বানাবো। সেটাতে আমি প্রপার অ্যানাটমিক্যাল বর্ডার রেকর্ড করব সেলফ কিওর্ড অ্যাক্রিলিক রেজিন দিয়ে। আবারও বলতেছি, প্রথমে প্রাইমারি ইমপ্রেশন নিলাম, এরপরে আমি এই প্রাইমারি কাস্টের উপরই স্পেশাল ট্রে বানাবো। সেই স্পেশাল ট্রেটা বানাবো কেন? প্রপার অ্যানাটমিক্যাল বর্ডারটা, অ্যানাটমিক্যাল যে বর্ডার আছে টিথের, ওরাল সফট টিস্যুর, সেটা রেকর্ড করার জন্য। সেটা বানাবো আমি কি দিয়ে? সেলফ কিওর অ্যাক্রিলিক রেজিন দিয়ে। এরপরে আমি করব বর্ডার মোল্ডিং। এরপরে আমি করব বর্ডার মোল্ডিং। বর্ডার মোল্ডিং কি হবে? স্পেশাল ট্রে পেরিফেরাই শেপ করবো আমি বর্ডার মোল্ডিংটা। স্পেশাল থ্রেড বানাবো, তার যে চতুর্দিকে যে লাইন আছে সেই লাইনটার আমি বেস দিব হচ্ছে বর্ডার মোল্ডিং দিয়ে। আচ্ছা, সেখানে ম্যাক্সিমাম পেরিফেরাল সিল এবং রিটেনশন পেতে আমি গ্রিন স্টিক কম্পাউন্ড আমরা ইউজ করি। আমরা এগুলো শুনছি বা এগুলো পড়বো, আমরা সবগুলোই পড়বো। এরপরে আমরা সেকেন্ডারি ইমপ্রেশন নিব, যেটা জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট দিয়ে নিব। তারপরে সেকেন্ডারি ইমপ্রেশন নেওয়ার পরে সেখান থেকে আবার আমি মাস্টার কাস্ট বানাইলাম। এরপরে আমি জ রিলেশন করব, জ রিলেশন দেখবো আপার লোয়ার জ রিলেশন। এরপরে আমি টিথ সেটিং করব, তারপরে আমি ট্রাই ইন করব পেশেন্টের মুখে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে কিনা। এরপরে আমি সেটাকে ট্রায়ালে পাঠিয়ে দিয়ে ডেঞ্চার ওয়ার্ক সরিয়ে পলিমারাইজ করবো। টেম্পোরারি ওয়ার্ককে পার্মানেন্ট কমপ্লিট ডেঞ্চার করতে হিট কিউর একটা রেক্টেজিন দিই, এবং তারপরে আমি ইনসার্শন রিভিউ দেবো পেশেন্টের মুখে। এটাই হচ্ছে কমপ্লিট, পুরা কমপ্লিট ডেঞ্চারের একটা হচ্ছে প্রসেসিস। আশা করি আমরা বুঝতে পারছি। আমাদের আলোচনা এতটুকুর মধ্যেই ছিল। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।